হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তোমরা সবাই জানো ইংলিশের উপর আমি একটা ফ্রি ব্যাচ বা ফ্রি কোর্স বলতে পারো লঞ্চ করেছি ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল অ্যান্ড গ্রাম পঞ্চায়েতকে লক্ষ্য রেখে, যেখানে ইংলিশে 10 নম্বর করে রয়েছে। আমাদের এর আগে 4টে ক্লাস হয়ে গেছে। এখন আমরা টেন্স নিয়ে আলোচনা করছি। আমরা এর আগের ক্লাসে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে অর্থাৎ 5 নম্বর ক্লাসে আমাদের টেন্সের পার্ট 3, অর্থাৎ আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের বলেছি যে তোমাদের এই যে কোর্সটাকে আমার টার্গেট রয়েছে 3 মাসের মধ্যে শেষ করার। গ্রামার পার্ট, ভোক্যাব পার্ট সমস্তটাই। প্রথম যে ক্লাসটা সেখানে আমি ইন ডিটেলে বলে দিয়েছি যে কিভাবে আমি তোমাদের গ্রামার পার্ট স্টেপ বাই স্টেপ অ্যান্ড ভোক্যাব পার্টটাকে স্টেপ বাই স্টেপ করাবো। তোমরা যারা এখনও সেগুলো দেখোনি, যারা চ্যানেলে নতুন, তারা কিন্তু ওই প্রথম যে 4টে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নাও, তাহলে তোমাদের একটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা বজায় থাকবে। তোমরা অবশ্যই এতক্ষণ জেনে গেছো যে এখানে আমি সমস্ত বিষয়টা আলোচনা করছি না। প্রত্যেকটা টপিকের যতটুকু প্রয়োজন, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, 10 নম্বরের জন্য আমাদের বেশি পড়তে হবে না, আমাদের 30 নম্বরের মতো পড়ার দরকার নেই প্রত্যেকটা টপিকের। জাস্ট তার জিস্টটা আমাদের যদি জেনে নিই মডারেট লেভেল, দ্যাট ইজ এনাফ। এর আগে আমরা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স যখন আলোচনা করেছি তখন আমরা ইন ডিটেলে আলোচনা করেছি কেন টেন্সটাকে আমাদের একটু ভালো করে জানতে হয়, কিন্তু আমি টেন্সটাকে যাতে তোমরা ভালো বুঝতে পারো সেই দিকে লক্ষ্য রাখছি, যাতে তোমাদের অনেক অ্যাডভান্স লেভেলের ব্যাপার স্যাপার জানতে না হয় সেই দিকটাও আমি খেয়াল রেখেছি, যাতে যারা তোমরা ইংরেজিতে একদম দুর্বল তারাও এই কোর্সটা থেকে দারুণভাবে বেনিফিটেড হতে পারো। তাহলে প্রেজেন্ট আর পাস্ট অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আজকে আমরা যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে কি ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে কি ভবিষ্যৎ। অর্থাৎ ফিউচার টেন্স বলতে আমরা সেই জিনিসটাকে বোঝাবো যে জিনিসটা এখনো হয়নি। অর্থাৎ ইংলিশে আমাদের সেন্টেন্স লিখতে গেলে এই 3টে সেন্টেন্সের মাধ্যমে আমরা সেন্টেন্স লিখে থাকি। এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এই পাস্ট টেন্স, আর এক হচ্ছে ফিউচার টেন্স। এই 3টে টেন্সের মাধ্যমে আমরা যা সেন্টেন্স আছে ইংলিশ গ্রামারে বা ল্যাঙ্গুয়েজে সমস্তটাই এই 3টে টেন্সের মধ্যে লিখে থাকি। এরপরে আমাদের জানতে হবে কি প্রেজেন্টে যেমন আমরা স্ট্রাকচার দেখেছিলাম, পাস্টে যেমন আমরা স্ট্রাকচার দেখেছিলাম, তার প্রত্যেকটা ইন ডিটেলে মিনিং দেখেছিলাম, ঠিক তেমনভাবেই ফিউচারেও আমাদের দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে। তোমার সামনে একটা টেন্সের সেন্টেন্স তুলে দিল, তোমাকে বললো এটা কোন টেন্স, তুমি ফিউচার টেন্স জানো না, তোমাকে এখান থেকে প্রশ্ন করেছে, তাহলে তুমি কি করবে? পরীক্ষায় মাথা চুলকাতে হবে। সেইটা যাতে না হয় আমি তোমাদের প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারগুলোকে বলছি, এবং তোমাদেরকে প্রত্যেক ক্লাসে আমি বলে থাকি যে পেন এবং পেপার নিয়ে বসবে, যাতে আমি যেগুলো বলছি সেগুলো নোট ডাউন করতে পারো। এবং এই স্ট্রাকচারের পিডিএফগুলো আমি ক্লাস হয়ে গেলে আমার টেলিগ্রাম চ্যানেলে সেখানে আপলোড করে দিচ্ছি, যাতে সেই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাই তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও। ইংলিশ গ্রামার টিউটোরিয়াল বলে সার্চ করবে বা ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রেজেন্ট টেন্সের যে 4টে স্ট্রাকচার ছিল বা 4টে টেন্স ছিল, সেখানে যেমন প্রত্যেকটার স্ট্রাকচার আলাদা ছিল, পাস্টের প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা ছিল, ফিউচারেও প্রত্যেকটা স্ট্রাকচার কি হবে? আলাদা হবে। কারণ এই যে 12টা টেন্স, 12টা টেন্সের 12 রকম স্ট্রাকচার, যেটা আমরা যদি ইংলিশটাকে ভালো করে জানতে চাই আমাদের জানতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ তুমি যে সেন্টেন্সেই যাবে, যা জিনিস পড়বে ইংলিশে, সব কোথা থেকে নেওয়া? এই টেন্সের বিভিন্ন রুলস থেকে নেওয়া। তাহলে ফিউচার টেন্সেও 4টে আমাদের টাইপ রয়েছে। প্রথম যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের কি ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট আমি তোমাদের সুবিধার্থে একটা ভার্ব নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে কি ডু ভার্ব। ডু, ডিড, ডান, ডুইং। তাহলে আমরা কি জানি? ভার্বের 4টে ফর্ম প্রত্যেকটা ক্লাসে আলোচনা করেছি, সেটা আর বেশি বাড়াচ্ছি না আমি। এই 4টে ফর্ম কি কাজে লাগছে আমাদের? প্রত্যেকটা টেন্সে এই 4টে ফর্মের মধ্যে কেউ না কেউ আছে। আর একটা কে আছে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব
অলরেডি আমরা আলোচনা করেছি। সেখানে আমরা কি দেখেছি অক্সিলারি ভার্বে, যে অক্সিলারি ভার্বটা মেন ভার্বকে সাহায্য করবে কি করার জন্য, টেন্স গঠন করার জন্য। কিন্তু প্রথম ক্লাসে আমরা কি দেখেছিলাম, ভালো করে লক্ষ্য করবে, এখানে ডু ভার্ব মানে আমরা কি দেখেছিলাম, সেটা প্রেজেন্ট, ডিড মানে কি দেখেছিলাম, সেটা ছিল আমাদের পাস্ট, আর এই ডান ছিল আমাদের পাস্ট পার্টিসিপল, আর ডুইং ছিল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ এই দুটো ভার্ব দিয়ে আমরা কি করতে পারি না, সাবজেক্টের পর এর মধ্যে যে কোনো একটা ভার্বকে বসিয়ে তারপরে অবজেক্ট বসিয়ে আমরা কি করতে পারি না, ডাইরেক্ট কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। কারণ এগুলোকেও বলে অক্সিলারি ভার্ব। সেটা আমরা কোন ক্লাসে শিখবো, সেটা যখন আমরা হালকা করে জেরান্ড আর পার্টিসিপল পড়ব তখন আমরা এই ব্যাপারটাকে জানবো যে কেন এই দুটো মেন ভার্ব থেকে তৈরি হলেও একে আমরা সরাসরি মেন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি না, এবং কেন এটা মেন ভার্বের পরে অক্সিলারি ভার্বের পরে বসে কি হয়, টেন্স তৈরি করে। তাহলে আমরা কি দেখলাম, যে এই ভার্ব দুটো যেহেতু কোনো সেন্টেন্সকে সাবজেক্টের পরে ভার্ব আমরা এই দুটোর মধ্যে কোনোটাকেই বসাতে পারবো না, এবং আমরা দেখে নিলাম প্রথমটাকে বলে V1কে বলে প্রেজেন্ট আর V2কে বলে পাস্ট। তাহলে এটা আমরা শিখছি ফিউচার টেন্স। আমরা কি নিয়ে আলোচনা করব বা কোন ভার্বটা এরপরে বসাবো যাতে আমাদের ফিউচার টেন্স তৈরি হয়, মাথা ঘেঁটে খাওয়া হয়ে যাওয়ার কথা। কারণ কি, কারণ অলরেডি তোমরা আমাকে প্রশ্ন করবে যে স্যার আপনি তো বলেছেন যে ভার্বের এই 4টে ফর্ম। ঠিক তেমনই ফিউচার টেন্স হচ্ছে এমনই একটা টেন্স, এ নিজে থেকে কোনো ভার্ব নিয়ে সেন্টেন্স তৈরি করতে পারে না। কেন পারে না, কারণ ভার্বের যে 4টে ফর্ম রয়েছে তার মধ্যে একটাও ফিউচারের ফর্ম নেই। তাহলে ফিউচার টেন্স তৈরি করতে গেলে আমাদের দুটো ভার্বের সাহায্য নিতে হয়। সেই ভার্ব দুটোর নাম কি, উইল আর একটা কি, শ্যাল। এই উইল আর শ্যাল এটাকে আমরা আবার বলি মোডাল ভার্বস। এখন আমরা কিন্তু মোডাল ভার্ব শিখবো না, আমরা মোডাল ভার্ব টেন্সের পরে শিখব। তাহলে এই উইল আর শ্যালটাকেই শুধুমাত্র জেনে রাখো, তারপরে যখন আমরা মোডাল ভার্ব আসবো সেখানে আমি ইন ডিটেলে বিস্তারিত আলোচনা করে দেবো যে কেন এটাকে আমরা মোডাল ভার্ব বলি। আগে তোমরা ফিউচার টেন্সটাকে ভালো করে বুঝে নাও এবং স্ট্রাকচারগুলোকে মনে রাখবে। তাহলে যেহেতু ভার্বের কোনো ফিউচার ফর্ম নেই, সে কি করতে পারছে না, টেন্স তৈরি করতে পারছে না। সেই জন্য ফিউচার টেন্স কি করছে, এই উইল আর শ্যাল এই মোডাল অক্সিলারি ভার্বের সাহায্য নিচ্ছে যাতে সে একটা সেন্টেন্স সঠিক তৈরি করতে পারে। কীরকমভাবে, একটা সেন্টেন্স আমি তোমাদের সামনে লিখছি, দেখো, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। তাহলে এই ডুটা কোথা থেকে এসছে, ভার্বের ফার্স্ট ফর্ম, আমরা সবাই জানি। কিন্তু আমরা কি বলেছি, যদি আমরা এই শ্যালটাকে না লিখতাম তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যেত। প্রথমেই আমি তোমাদের ওই জন্য কি বলেছি, যে ভার্বের যেহেতু ফিউচারের কোনো ফর্ম নেই, সেই জন্য ফিউচার টেন্স কি করছে, শ্যাল আর উইল এই দুটো মোডাল অক্সিলারি ভার্বের সাহায্য নিচ্ছে। কেন সাহায্য নিচ্ছে, যাতে ফিউচার টেন্সকে আমরা সঠিকভাবে সেন্টেন্সের স্ট্রাকচারের একটা রূপ দিতে পারি। তাহলে সেই স্ট্রাকচারটা আমাদের সামনে কি দাঁড়ালো, তারপরে আবার ডিটেলে আসছি। তাহলে সাবজেক্টের এই সেন্টেন্সের স্ট্রাকচার কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, যে কোনো একটা মোডাল অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে যেমন অবজেক্ট বসে তেমন। তাহলে একটা জিনিস মনে রাখবে, এখানে এই আয়ের পরিবর্তে হি হোক, সি হোক, থার্ড পারসন সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, এই মেন ভার্বটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। এর সাথে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়, হি, সি হয় বা যে কোনো সিঙ্গুলার নাউন হয়, তাহলেও কিন্তু এস বা ইএস যুক্ত হবে না। কেন যুক্ত হবে না, তার কারণ কি, তার আগে রয়েছে এই মোডাল অক্সিলারি ভার্ব। এবং শ্যাল আর উইলের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। আই আর উই এর পরে শুধুমাত্র শ্যাল বসে, বাকি যা সাবজেক্ট রয়েছে তারপরে সমস্তটার ক্ষেত্রে কি বসে, উইল বসে। কিন্তু একটা মজার বিষয় রয়েছে, আয়ের পরেও উইল বসে। এখন মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহার আর হয় না।
কিন্তু আগে আমরা দেখতাম যে যখন আই বা যে কোনো আই বা উই এর পর যখন আমরা উইল বসাতাম সেটা কোনো কিছু আমরা জোর দেওয়ার জন্য বলতাম। যেমন এখানে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তার মানে কি আমি কাজটা করব। কিন্তু আমি যদি বলি আই উইল ডু দ্য ওয়ার্ক, তার মানে কি দাঁড়াচ্ছে আমি কাজটা করবই, খুব আমি জোর দিয়ে বলছি। আই উইল গো দেয়ার, আমি ওখানে যাবই। আই উইল রাইট এ স্টোরি, আমি একটা গল্প লিখবই। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবই। আই উইল ওয়াচ দ্য মুভি, আমি মুভিটা দেখবই। তাহলে এখানে তোমরা কি দেখছো যে আয়ের পরে আমরা উইল বসাতে পারছি, কখন বসাই? জোর দেওয়ার ক্ষেত্রে। কিন্তু মডার্ন ইংলিশে সমস্তটা ক্ষেত্রেই আমরা উইল ব্যবহার করি, শ্যালের ব্যবহার একদম অবসোলেট হয়ে গেছে। কিন্তু গ্রামাটিক্যাল পার্ট থেকে এইরকম প্রশ্ন আসতেই পারে, সেই জন্য আমরা কি জেনে রাখবো, আই আর উই এর পরে শ্যাল বসে এবং বাদবাকি যা সাবজেক্ট থাকবে তার সমস্তটার পরে কি বসবে, উইল বসবে। এবং একটা জিনিস মনে রাখবে, ধরো তর্কের খাতিরে এখানে আমি হি সাবজেক্ট করে দিলাম, তখন কিন্তু আমি এই উইল বসাবো, কিন্তু এই ডুটাকে কখনোই আমি ডাজ করে দেব না। ভালো করে এই জিনিসটাকে খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ এখান থেকেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, এখান থেকেই এরর কারেকশন আসতে পারে। কি আসতে পারে? তোমাকে বলে দিল হি উইল ডাজ দ্য ওয়ার্ক, তুমি মনের আনন্দে বাড়ি চলে আসবে। কেন আনন্দে বাড়ি চলে আসবে? কারণ তুমি বলবে যে স্যার আপনি তো বলেছেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে তো আমরা এখানে বসিয়েছি, তাহলে দোষটা আপনার, আমাদের নয়। ঠিক আছে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার। কি করলাম, এখানে যদি শ্যাল বা উইল না থাকে, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন এখানে এস বা ইএস যুক্ত হবে। কিন্তু যদি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টের পরে শ্যাল বা উইল থাকে, তাহলে সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল যাই হোক না কেন, এই মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না। যা ভার্ব রয়েছে সেটাই বসবে, এস বা ইএস যুক্ত হবে না। এটা যেন সারা জীবন মনে থাকে। ক্লিয়ার? এরপর যখন আমরা মোডালসে আসবো তখন আমরা দেখব এই উইলটা হয়ে যায় উড, এই শ্যালটা হয়ে যায় শুড। কেন, কি জন্য হয়, এটা কোন টেন্সে ব্যবহৃত হয় সেটা আজকের বিষয় নয়, ওটা মোডালস ভার্বের বিষয়, তখন আমি বলে দেব। আজকে ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। আজকে ফিউচার টেন্সটাকে ভালো করে তোমাদের বুঝতে হবে। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা থেকে খুব একটা পরীক্ষায় প্রশ্ন আসে না। এখানে ফিউচার ইনডিফিনিট আর ফিউচার পারফেক্ট থেকে প্রশ্ন আসে, তবুও আমরা কন্টিনিউয়াসটাকে জেনে রাখবো আমাদের সুবিধার্থে। তাহলে ফিউচার ইনডিফিনিটটাকে আরও একবার আমরা বলে দিই যে কোনো একটা কাজ এখনও আমরা করিনি, যে কাজটা ভবিষ্যতে করব সেইটা অর্থে, অর্থাৎ যে কাজ এখনও করা হয়নি ভবিষ্যতে করব সেই অর্থে। এখানে একটা মজার বিষয় হলো ফিউচার কন্টিনিউয়াসটা করে আমি সেটা তোমাদেরকে দেখাবো, ভালো করে সেটা দেখবে। আগে আমরা ফিউচার কন্টিনিউয়াসটা দেখে নিই। এখানে আমরা কি বলতে পারি, আই শ্যালের পরে একটা বি বসাবো, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে থাকবো। অর্থাৎ এখানে স্ট্রাকচারটা লিখে রাখো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইলের পর আমাদের বি মাস্ট বসাতে হবে, তারপরে ভার্বের আইএনজি, তোমরা সবাই জানো এই প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে যে অবজেক্ট বা যে পার্টটা থাকবে সেটা আমরা বসিয়ে দেবো। শ্যাল আর উইল কিভাবে চেঞ্জ করব, এখানে সাবজেক্ট যা হবে সেই অনুযায়ী আমরা শ্যাল আর উইলটাকে চেঞ্জ করব। তাহলে এখানে দেখো আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ কি, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে যে ওই মুহূর্তে বা আজকে সন্ধ্যার ওই মুহূর্তে তুমি কি করতে থাকবে, তুমি বলছো যে ওই সময় আমি কাজ করতে থাকবো, বা তুমি বলতে পারো যে আই শ্যাল বি ওয়াচিং দ্য মুভি, আমি সিনেমা দেখতে থাকবো, বা আই শ্যাল বি গোয়িং দেয়ার, আমি ওখানে যেতে থাকবো। যেটাই বলবে তুমি ভবিষ্যতে কোনো কাজ একটা তুমি কন্টিনিউ বেসিসে করতে থাকবে, সেই অর্থে তুমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে পারো। কিন্তু এর ব্যবহার আমরা খুব কম করি, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে। কিন্তু আমাদের স্ট্রাকচারটা জেনে রাখতে হবে, কারণ যদি বাই চান্স এই স্ট্রাকচারে কোনো সেন্টেন্স দিয়ে বলে কোন টেন্স তুমি বলো, যাতে তুমি সেই উত্তরটা করতে পারো। কিন্তু এখানে আমরা ফিউচার কন্টিনিউয়াসটা জানার পর আর একটা সেন্টেন্স আমি তোমাদের এখানে লিখব, যেটা আমি লিখব আই অ্যাম গোয়িং টু ওয়াচ মুভি টুনাইট। এখানে দেখো
আমরা কোন টেন্স লিখেছি তোমরা সবাই বলে দেবে যে এটা স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কেন লিখলাম? এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কি দেখেছি যে বর্তমানে এই মুহূর্তে কিছু করা হচ্ছে সেই অর্থে ব্যবহৃত হয়। কিন্তু আমি তোমাদের ওই সময় বলেছিলাম যে যখন আমরা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার টেন্স পড়ব তখন এর আর একটা কনসেপ্ট আমরা জানবো, কারণ তখন আমরা ভালো বুঝতে পারবো এই কনসেপ্টটা যদি আলোচনা করা হয়। আশা করছি তোমরা যারা ক্লাসটা ফলো করছো তোমাদের মনে থাকাটা উচিত। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই বর্তমানে এখন কি করা হচ্ছে, কোনো কাজ কন্টিনিউ চলছে, এটা ছাড়াও আরও একটা ব্যবহার করি, সেটা কি ভবিষ্যতে কিছু হবে, অর্থাৎ যে ঘটনাটা এখনো ঘটেনি ভবিষ্যতে হবে, যেমন আমরা ফিউচার ইনডিফিনিটে দেখেছি সেই অর্থে এখানে আমরা একটা ব্যবহার করি যে ভবিষ্যতে কোনো একটা জিনিস হবে, সেই অর্থে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন এখানে কি আই অ্যাম গোয়িং টু ওয়াচ মুভি, অ্যাম এর পরে ভার্বের আইএনজি ফর্ম, তার মানে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আই অ্যাম গোয়িং টু ওয়াচ মুভি টুনাইট, আমি আজ রাতে সিনেমা দেখতে যাচ্ছি। তার মানে কি আমি কি এখনো সিনেমা দেখতে গেছি? ধরো আমরা এখন, এটা আমাদের একটা সকালবেলা, আমি আমার একটা বন্ধুকে বলছি যে আমি আজ রাতে সিনেমা দেখতে যাচ্ছি, বা আমি এটা যাবও বলতে পারি। ক্লিয়ার? আমি যাবও বলতে পারি। ফিউচারে ইনডিফিনিটে যেমন বলা হয় সেই অর্থেও বলতে পারি আই এম গোয়িং টু ওয়াচ মুভি টুনাইট, আজ রাতে আমি সিনেমা দেখতে যাব বা যাচ্ছি, দুটোই বলতে পারি। ক্লিয়ার? তাহলে এইরাম যদি তোমাদের সামনে সেন্টেন্স এসে যায় তোমরা কিন্তু আবার ফিউচার ইনডিফিনিট টেন্সে টিক মেরে দিও না, ঠিক আছে? এই জন্যই আমি তোমাদের এখানে এই কোয়েশ্চেনটাকে আলোচনা করে দিলাম, যাতে এই ভুলটা তোমরা পরীক্ষা হলে গিয়ে না করে আসো। কারণ তোমাদের মনে হবে এটা তো একটা ফিউচারের সেন্স দিচ্ছে, আমি তো এখনও সিনেমা দেখতে যাইনি, তাহলে মনের আনন্দে আমি ফিউচার ইনডিফিনিটে টিক মেরে দিয়ে বাড়ি চলে আসি। কিন্তু না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা কিন্তু ভবিষ্যতের কথা বলছে। যেমন এখানে আই অ্যাম গোয়িং টু ওয়াচ না বলে আমি এটাও বলতে পারতাম আই শ্যাল গো, আমি এটাও বলতে পারতাম যে আই শ্যাল গো, আমি যাব, এটাও আমি বলতে পারতাম যে আমি যাব। তাহলে দুটোই কিসের সেন্স দিচ্ছে? ফিউচার ইনডিফিনিট। কিন্তু একটা আমরা ফিউচার ইনডিফিনিটে লিখছি, একটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখছি। কোন টেন্স আমরা কি দেখে যাচাই করব যে এটা কোন টেন্স বলতে চাইছে আমাদের কাছে? আমরা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে ধরে ফেলবো এটা আমাদের ফিউচার ইনডিফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে, এখান থেকে প্রশ্ন এলে কেউ যেন আবার ভুল টিক মেরে বাড়ি চলে এসো না। ক্লিয়ার? নেক্সট থার্ড, ফিউচার পারফেক্ট। আগে একটা সেন্টেন্স লিখি, তারপরে আই শ্যাল হ্যাভ done the work before my father comes। ভালো করে লক্ষ্য করবে, শ্যাল হ্যাভ কেন ব্যবহার করেছি আমরা? ফিউচার পারফেক্ট তৈরি করার জন্য। এটা হচ্ছে অক্সিলারি। প্রত্যেকটাই তোমরা দেখবে যেটা মেন ভার্বের আগে বসছে সেটা পুরোটাই অক্সিলারি। কেন অক্সিলারি? আগের দুটো ক্লাসে বলে দিয়েছি যে এই অক্সিলারিগুলো মেন ভার্বকে সাহায্য করে যাতে আমরা 12টা টেন্সের আলাদা আলাদা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারি, আলাদা আলাদা মিনিং তৈরি করতে পারি। যদি তোমাকে কেউ বলে তুমি কোথায় যাচ্ছ, তুমি বললে আমি খেলতে যাচ্ছি, তাহলে তুমি আই অ্যাম গোয়িং টু প্লে না বলে তুমি বলে দিলে আই প্লে, তাহলে কি স্ট্রাকচার ঠিক দাঁড়ালো? ঠিক দাঁড়ালো না। সেই জন্য 12টা টেন্সের কি প্রত্যেকটার আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে, যাতে কে কি বলছে। আমরা তো মানুষ, সব থেকে উন্নত প্রাণী, সব থেকে বুদ্ধিমান প্রাণী। আমাদের মধ্যে জন্তু জানোয়ারের তফাৎ কি? আমরা কোনো কিছু বুঝতে পারি, আমরা কথা বলতে পারি, সব থেকে যেটা বড় ইম্পর্টেন্ট, আমরা কথা বলতে পারি, জন্তু জানোয়াররা কথা বলতে পারে না। আমরাও যদি কথা বলতে না পারতাম আমরাও জন্তু জানোয়ারই হতাম এক প্রকারের, আমরা মানুষ আর হতাম না। ক্লিয়ার? তাহলে এখানে প্রত্যেকটা সেন্টেন্সের যে স্ট্রাকচার কেন আলাদা, সেই জন্যই তো তোমাকে প্রশ্ন করা হবে পরীক্ষায়, একটা সেন্টেন্স দিয়ে তোমাকে বলা হবে এটা কোন টেন্স বলো। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের যদি স্ট্রাকচার একই হতো তাহলে তো কি তোমাকে কোনোদিন পরীক্ষায় প্রশ্ন করা হতো যাতে এই 12টা টেন্সের যে স্ট্রাকচার তুমি ভুলে যাও এবং তুমি পরীক্ষায় ভুল করে বাড়ি আসো, তাই জন্যই এখান থেকে প্রশ্ন করা হবে। কিন্তু তোমরা ভুল করবে না, কারণ তোমরা প্রত্যেকটা স্ট্রাকচার শিখে যাচ্ছ। তাহলে তোমরা এখানে লক্ষ্য করবে, এখানে আমরা একটা বিফোর ওয়ার্ড লিখেছি। এই বিফোর ওয়ার্ডটা আমরা কোথায় দেখেছিলাম? আমরা পাস্ট পারফেক্ট টেন্সে দেখেছিলাম। সেখানেও আমরা দেখেছিলাম অতীতের দুটো ঘটনা
এখানে আমরা দেখছি ভবিষ্যতের দুটো ঘটনা। সেখানে আমরা দেখেছিলাম প্রথম ঘটনাটা পাস্ট পারফেক্টে হয়, দ্বিতীয় ঘটনাটা সিম্পল পাস্টে হয়। এখানে আমরা কি দেখছি, প্রথম যে ঘটনা ফার্স্ট ইনসিডেন্ট সেটা হচ্ছে ফিউচার পারফেক্টের ফর্মুলায়, আর মজার বিষয় হচ্ছে দ্বিতীয় যে ঘটনাটা ঘটছে যেটা সেকেন্ড ঘটনা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, যেটা ইচ্ছা আমরা বলতে পারি। তাহলে স্ট্রাকচার লিখে ফেলো। ফার্স্ট ইনসিডেন্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এরপরে আমরা বিফোরটা লিখে দেব। তারপরে যে সেকেন্ডের স্ট্রাকচারটা লিখে নাও, সাবজেক্ট প্লাস কি বলো, ইয়েস V1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? দেখো এই জন্য ফাদারটা কি আমরা সবাই জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এই কামের সাথে দেখো একটা এস যুক্ত হয়েছে, বিফোর মাই ফাদার কামস। অর্থাৎ এর মিনিং করলে বাক্যটা কি দাঁড়ায় একবার দেখে নেওয়া যাক। আই শ্যাল হ্যাভ, যদি এখানে হি থাকতো তাহলে উইল হ্যাভ হতো। ক্লিয়ার? যেমন সাবজেক্ট বলে দিয়েছি, কার পরে শ্যাল বসবে কার পরে উইল বসবে সেইটা কিন্তু প্রত্যেকটাতে ফলো করবে। ক্লিয়ার? তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে শ্যাল হ্যাভ বসলো, ডু থেকে ডান ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্বের থার্ড ফর্ম বসেছে। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার মানে কি এই কাজটা ভবিষ্যতে হবে। কীরকম ভাবে হবে? আমার কাজটা হয়ে গিয়ে থাকবে বিফোর মাই ফাদার কামস, মাই ফাদার কামস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমার বাবা আসার আগে। তাহলে আগে কোন কাজটা হবে? আগে আমার কাজটা শেষ হয়ে যাবে, তারপরে বাবা আসবে। তাহলে ফার্স্ট ইনসিডেন্ট কোনটা? আগে আমার কাজ শেষ হবে, তারপরে বাবা আসবে। এটা আমরা এরকমভাবে বলতে পারি, আই শ্যাল হ্যাভ গন দেয়ার বিফোর মাই মাদার কামস বা বিফোর মাই টিচার কামস। ওখানে যাওয়ার আগে আমার কি, ওখানে আমি গিয়ে থাকবো, তার আগে কি হবে? আমার বাবা আসার আগে আমি ওখানে চলে যাব। তাহলে কি এখানে মিনিংটা কি দাঁড়ালো, যে প্রথম বা ফার্স্ট যে ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টটা এখানে যেহেতু এটা ভবিষ্যৎ আমাদের এটা বুঝতে অসুবিধা হতে পারে। প্রথম ইনসিডেন্টটা ভবিষ্যতে যেটা হবে সেটা হয়ে গিয়ে থাকবে, তারপরে আরও একটা জিনিস হবে। এবং এখানে আর একটা জিনিস মনে রাখবে, দুটো ফিউচার টেন্স আমরা পরস্পর লিখতে পারি না। অনেক সময় এখানে এই যে ফিউচার ইনডিফিনিট আছে তার পাশে আফটার বা বিফোর দিয়ে আর একটা ফিউচার ইনডিফিনিটের সেন্টেন্স লেখা হতে পারে, কিন্তু তোমাকে মাথায় কি রাখতে হবে, যেহেতু একটা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্টের সেন্টেন্স প্রথমে লেখা হয়ে গেছে, তারপরে বিফোর বা আফটার রয়েছে, তারপরে সেন্টেন্সটা আমাকে কিসে লিখতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে। এবং এটা আরও সহজে মনে রাখার উপায় কি, প্রথম যে ঘটনাটা ঘটবে বা ঘটে গিয়ে থাকবে ভবিষ্যতে সেটা হবে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু অনেক সময় আবার কি বললাম, ফিউচার ইনডিফিনিটের সাথে দিয়ে দেবে, তার ক্ষেত্রেও একই নিয়ম, বিফোর বা আফটারের পর কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। এইটাকে খাতায় নোট ডাউন করবে যখন আমি প্র্যাকটিস সেট করাবো। এটা তো আমি কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করবই, তোমরা এটাকে ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ ফিউচার টেন্স থেকে এই দুটো পার্ট থেকেই প্রশ্ন হয়, এক ফিউচার ইনডিফিনিট আর ফিউচার পারফেক্ট। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থেকে প্রশ্ন হয় না, কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেরও স্ট্রাকচারটা জেনে রাখবো। তাহলে এরপরে যেটা আমরা দেখবো সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একটা সেন্টেন্স লিখি, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, বা আমরা কি লিখতে পারি, ফর 5 hours। অর্থাৎ আমাদের কি দাঁড়ালো, আই শ্যাল হ্যাভ, এখানে বিনটা পড়েনি, আই শ্যাল হ্যাভ বিন হবে, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটা করতে থাকবো। কখন করতে থাকবো? ভবিষ্যতে। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ আমরা কোনো একটা পয়েন্ট থেকে অনেক সময় পর্যন্ত করতে থাকবো। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, আমি সকাল থেকে কাজ করতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 hours, আমি 5 ঘন্টা ধরে কাজ করতে থাকবো। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়
যে কাল সকাল থেকে তুমি কি করবে। তুমি এটাও বলতে পারো কাল সকাল থেকে আমি পড়তে থাকবো, তাহলে তোমাকে কি বলতে হবে, আই শ্যাল হ্যাভ বিন রিডিং টুমোরো সিন্স মর্নিং। টুমোরো বলতে পারো, নাও পারো, তাহলে সিন্স মর্নিং। তুমি বা আমি কাল সকাল থেকে কি করতে থাকবো, পড়তে থাকবো, বা আমি খেলতে থাকবো, এটাও বলতে পারি যে আমরা কাল সকাল থেকে খেলতে থাকবো, উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং টুমোরো সিন্স মর্নিং। বা ফর 5 ইয়ার্স, কোথায় সিন্স বসে, ফর বসে, বলে দিয়েছি। তাহলে স্ট্রাকচারটা খাতায় নোট ডাউন করো। প্রথমে আমরা কি লিখব, প্রথমে আমরা সাবজেক্ট, তারপরে আমরা শ্যাল বা উইল, তারপরে কি লিখব আমরা হ্যাভ বিন, তারপরে আমরা কি লিখব ভার্বের আইএনজি বা যেটা ফোর ফর্ম, তারপরে আমরা একটা সিন্স বা ফর লিখে একটা টাইম উল্লেখ করে দেবো। সেটা পিরিয়ড অফ টাইম হতে পারে, পয়েন্ট অফ টাইম হতে পারে। কোনটা পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, সিন্স আর ফরে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আবার আলোচনা করতে চাইছি না, কারণ ক্লাস অনেক বড় হয়ে যাবে। তোমরা প্রথম ক্লাসটা দেখে নেবে, এখানে হয়ে যাবে। তাহলে আমরা টোটাল কটা টেন্স শিখলাম, আমরা টোটাল 12টা টেন্স শিখলাম। এবং আমি এটা বিশ্বাস করতে পারি যে এরপর তোমরা যারা এই 3টে ক্লাস দেখলে, আমি তো খুব একটা কঠিনভাবে করাইনি, একদম জাস্ট টু দ্য পয়েন্ট, সিম্পলভাবে খুব সহজে তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা যে কোনো সেন্টেন্স দেখে 100% বলে দেবে কোন সেন্টেন্সটা কোন টেন্সে লেখা। তর্কের খাতিরে আমি ধরে নিতেই পারি যে তোমরা হয়তো কোনো ওয়ার্ড মিনিং জানো না, কোনো মিনিং তোমরা বলতে পারলে না। পরীক্ষায় মিনিং তোমাদের জিজ্ঞাসা করবে না, কোন সেন্টেন্সের বাংলা করো। তোমাদের কি জিজ্ঞাসা করবে যে এই সেন্টেন্সটা কোন টেন্স তুমি বলো। যদি এইরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বা এটা আমি বিশ্বাস করতে পারি যে তোমরা সবাই সঠিক উত্তর করে বাড়ি আসবে। সেটা আর 1-2 দিন পরে যখন আমি একটা প্র্যাকটিস সেটের ক্লাস নেব, তোমাদের কমেন্ট দেখেই বুঝতে পারবো যে তোমরা কেমন উত্তর করলে। তোমরা সেটা কমেন্ট করবে, তাহলে আমার একটা ধারণা তৈরি হবে যে না, তোমরা ভালো বুঝতে পেরেছো। এবং যে আমি 12টা টেন্সের ক্লাস পার্ট বাই পার্ট 3টে আলাদা ক্লাস করে করালাম, সেটা আমার সার্থক হয়েছে। কারণ এখানে আমি খুব জটিলতার দিকে যাইনি, প্রত্যেকটা টেন্সকে খুব সহজ রাখার চেষ্টা করেছি। কিভাবে? এই একটা ওয়ার্ডের মাধ্যমে। কারণ আমি যদি তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সকে আলাদা আলাদা ওয়ার্ডে করতাম, তাহলে হয়তো তোমাদের মাথায় একটু ঘুরপাক খেত যে কোথা থেকে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু তোমাদের আমি প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার বলে দিয়েছি, কোন সেন্টেন্সকে বা কোন টেন্সকে কি সেন্টেন্স স্ট্রাকচারে লিখতে হয়, এবং কোন সেন্টেন্সের স্ট্রাকচারে কি সাবজেক্ট বসে, কি ভার্ব বসে, কি অবজেক্ট বসে, বা কি ভার্ব তার আগে কি অক্সিলারি বসে, যেগুলো বিভিন্ন কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে আমি আশা রাখবো একটা, যে তোমরা এই যে ক্লাসটা করলে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কেমন তোমরা বুঝতে পারলে। এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে, যেটা আমাকে আরও ভালোভাবে তোমাদের পড়াতে সাহায্য করবে। কারণ এটা আমার একটা ফিডব্যাক। অনেক সময় হতেই পারে যে আমার মনে হচ্ছে যে আমি তোমাদেরকে খুব সহজে পড়াচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এরকমও তো হতে পারে, কারণ আমি আমাকে জাজ করতে পারি না। আমি যদি বলি আমি নিজে বড় হনু, তাহলে সেটা কি আমি বড় হনু হলাম না। তাহলে আমাকে জাজ করতে গেলে কার মাধ্যমে জাজ করতে হবে? তোমাদের মাধ্যমে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই যে 3টে টেন্স আমি তোমাদেরকে শেখালাম, কত সহজে তোমরা বুঝতে পারলে। কারণ সেটা কিন্তু আমার পক্ষে একটা ফিডব্যাক। আমার ইভ্যালুয়েশনের প্রয়োজন। শুধুমাত্র একটা টিচারের ছাত্রদের ইভ্যালুয়েশনের প্রয়োজন হয় না, একটা টিচারকে নিজেকেও ইভ্যালুয়েট করতে হয়, এবং তার সবথেকে বড় পরীক্ষককে তার স্টুডেন্টরা। তাই তোমরা আমাকে ইভ্যালুয়েট করবে যে কেমনভাবে তোমরা এই টপিকটা ভালোভাবে বুঝতে পারলে। তোমাদের যেটা মনে আসছে সেইটাই কিন্তু কমেন্ট করবে। এই না যে আমি তোমাদের ক্লাস দিচ্ছি বলে তোমাদের ভালো ভালো কমেন্ট করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। কারণ সেটা কি প্যাম্পারিং হয়ে যাবে। আমার মনে হবে যা না, আমি যা শেখাচ্ছি সবটাই সঠিক। তোমরা কতটা সহজে বুঝতে পারলে, তোমাদের যেটা অনেস্ট কনফেশন, সেইটাই তোমরা কমেন্ট করবে। তাহলে একবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আরও একবার আমি রিক্যাপ করে দিচ্ছি। ফিউচার ইনডিফিনিট মানে কি? ভবিষ্যতে কেউ কিছু করবে। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ভবিষ্যতে কেউ কিছু কন্টিনিউয়াসলি করতে থাকবে। ফিউচার পারফেক্ট কি? কোনো একটা ঘটনার আগে আর একটা ঘটনা ঘটে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? কোনো কিছু ভবিষ্যতে কোনো একটা পয়েন্ট থেকে বা সময় থেকে
অনেক সময় পর্যন্ত হতে থাকবে, এই অর্থে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। তাহলে একবার তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা এর স্ট্রাকচার আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। কিন্তু আবারও একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করবে এবং এই 3টে টেন্স কেমন লাগলো, কত সহজে তোমরা বুঝতে পারলে, কমেন্ট মাস্ট। ক্লিয়ার? থ্যাংক ইউ সবাইকে। এরপরে আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো, কিন্তু তার আগে ভাবছি দেখি যদি মডেলসটা করিয়ে দেওয়া যায় তাহলে প্র্যাকটিস সেটটা করাতে সুবিধা হবে। সেটা আমি দেখছি কি করা যায়, সেটা আমি জানিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।